অ্যারেঞ্জ _ম্যারেজ অবন্থিকা তৃপ্তি পর্ব _17 ইউ আর শুভ্র ওয়াইফ মাইন্ড ইট। তুলি এবার সোজা হয়ে দাঁড়ালো। শুভ্র চোখে চোখ রেখে বলল, শুধুই ওয়াইফ, আর কিছু নই? শুভ্র থামল। তার দৃষ্টির ভাষা বদলে গেল। কেমন অন্যরকম চোখে তুলিকে ছেটে দেখল। তুলির কপালের চুল আঙুলে পেছনের দিকে ঠেলে দিয়ে বলল, ইউ আর শুভ্র এভরিথিং। তুলি, ইউ আর মেকিং মি ক্র্যাজি ডে বাই ডে। আমাকে ছাড়া অন্য পুরুষের দিকে অন্য নজরে তাকানো দূরের কথা, ভাবলেও খবর আছে তোমার। ইউ আর কমপ্লিটলি শুভ্র। কি মনে থাকবে? তুলি শুনে ভালো লাগা অনুভূতিটা শরীরের কোনায় কোনায় ছড়িয়ে যায় বিদ্যুতের ন্যায়। তুলি খানিক এগিয়ে আসে। পায়ে ভর দিয়ে শুভ্র সমান উঁচু হওয়ার চেষ্টা করলে শুভ্র তুলির কোমরে হাত রেখে নিজের মুখ বরাবর উঁচু করে। তুলি শুভ্র চোখের দিকে চোখ রাখে। শুভ্র প্রশ্নবোধক চোখে চেয়ে থাকে তুলির দিকে। তুলি মাথা নিচু করে মৃদু হাসে। পরপর আবার চোখ রাখে শুভ্র চোখে। দুজনেই ভেসে যায় একে অপরের চোখের মায়। শুভ্র যেন সম্মোহনে আছে। তুলি চেয়েছিল শুভ্র মুখ থেকে ভালোবাসি শব্দটা বের করতে। অথচ এখনো শুভ্র নীরব। সব বলেছে, অথচ ভালোবাসি শব্দটা বলেনি। কি পাষাণ সে! তুলি শুভ্র চোখে চোখ রেখে শোধায়, কিছু বলতে চান আমায়? বলে ফেলুন, সুযোগ কিন্তু বারবার আসবে না। শুভ্র তুলির কথার অর্থ না বুঝে ভ্রু নাড়ায়। কি বলবো? কোন সুযোগের কথা বলছো তুমি? তুলি বিরক্ত হয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে। আহাম্মক একটা। তুলি রেগে সরে যেতে চাইল। কোমর থেকে শুভ্র হাত জোরপূর্বক সরাতে নিলে শুভ্র ভ্রু কুঁচকায়। হাতের বাঁধনে কিছুটা শক্তি প্রয়োগ করে। উহু, ছটফট করে না। তুলি রাগ দেখায়, আবারও সরতে সরতে বলে, করবই আমি। আপনি কিচ্ছু বুঝেন না। কিচ্ছু না। ইটস হার্টস মি। আমাকে ছাড়ুন। উফ, এত শক্ত করে ধরেছেন কেন? ছাড়ুন। শুভ্র মৃদু স্বরে হাসল। বাঁকা চোখে চেয়ে দেখল তুলির অবিরাম ছটফট, অভিমানী মুখশ্রী। কি সুন্দর দেখাচ্ছে তুলিকে এই অবস্থায়। শুভ্র মুগ্ধ হয়ে দেখল শুধু। তুলি শুভ্র নীরব দেখে তাকালো শুভ্র দিকে। শুভ্র হাসল। তুলির কোমরে হাতটা সাপের ন্যায় পেঁচিয়ে ধরে নিজের সঙ্গে চেপে ধরল ওকে। তুলি প্রথমবারের ন্যায় এত ঘনিষ্ঠতায় শিহরে উঠল যেন। চোখ বুজে আসতে চাইছে। শুভ্র যেমন মারাত্মক, তার করা এক একটা স্পর্শ তার থেকেও মারাত্মক। তুলির মনে হচ্ছে, তার রুহু অবধি কাঁপছে শুভ্র স্পর্শের দরুন। শুভ্র এখনো এমন গভীর স্পর্শে ছুঁয়ে রয়েছে। তুলি এবার হাল ছাড়ল। শুভ্র দিকে কাতর চোখে তাকালে শুভ্র এক আঙুলে তুলির কপালের চুল কানের পেছনে গুজে বড্ড অন্যরকম মোহময় গলায় বলল সুন্দর একটা বাক্য, ইউ হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল আইজ। তুলি। তুলির কানে ঝংকার দিয়ে উঠল। কি বলল শুভ্র? তুলি চোখ বড় বড় করে শুভ্র দিকে চাইল। তুলি একটা পত্রিকায় পড়েছে, বিদেশিদের ভালোবাসা প্রকাশ করার এক বাক্য হচ্ছে চোখ নিয়ে বলা। যা বললে অপর পাশের মানুষ বুঝে নেয়, সে তোমাকে ভালোবাসে। তুলির চোখের কোনায় পানি জমল খানিক। এতটা সাধনার পর শেষ অবধি শুভ্র বলল, সত্যি বলল? তুলি আচমকা শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকালো। বিড়বিড় করে বলল, আই লাভ ইউ টু। আই লাভ ইউ সো মাচ। আই। বাকি কথা তুলি আর বলতে পারল না। কান্নায় ভেঙে পড়ল শুভ্র কাঁধে। শুভ্র শুনছে, আর হাসছে। হালকা হাতে তুলির পিঠে মালিশ করে বুঝাচ্ছে, আমি বুঝি সব। আই নো ইউ লাভ মি। ইউ লাভ মি লাইক অ্যা ইনসেন। অনেকক্ষণ তুলি কাঁদল, আর অভিযোগ করল। শুভ্র ধৈর্যবান পুরুষের মতো সব শুনল। অনেকক্ষণ পর তুলি শান্ত হয়ে সরে দাঁড়াল। শুভ্র ছাড়ল তুলির কোমর। তুলি এবার লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। এতক্ষণ এভাবে দুজন জোড়াজড়ি করেছিল, ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। শুভ্র নিজের গায়ের কুচকানো শার্টটা টেনে ঠিক করে তুলির দিকে তাকালো। তারপর কৌতুক করে তুলির লজ্জাবনত মুখের দিকে চেয়ে বলল, এই শুভ্র জন্যে কারো মনে এত ভালোবাসা জমা ছিল। জীবন তো ধন্য হয়ে গেল আমার। তুলি কান্নামুখেও হেসে ফেলল। শুভ্র তুলির সেই হাসির দিকে চেয়ে দেখল। তারপর এগিয়ে এসে তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে খুব মিষ্টি করে বলল, উফ, এই হাসিটা একদম মারাত্মক। তুলি লজ্জায় এসে উঠে মুখ ঘুরিয়ে নিল। শুভ্র নিজের কাঁধের শার্টটুকু তুলিকে দেখিয়ে বলল, দেখো কি অবস্থা করেছ আমার শার্টের। নতুন শার্টটা আমার একদম শেষ। তুলি দুহাতে দু চোখ বাচ্চাদের মতো মুছে বলল, শার্টটা খুলে দিন, আমি ধুয়ে দিচ্ছি। কথাটা শুনে শুভ্র দ্রুত সরে গেল দু কদম।
তারপর হৈ হৈ করে উঠে বলল, এখনই এসব খোলাখুলি না প্লিজ, আমিই শার্ট ধুয়ে দিব কাল। তুলি ভ্রু কুঁচকে তাকালো শুভ্র দিকে, তারপে চোখ ছোট ছোট করে বলল, আপনি কি জানেন আপনি সাধারণ ছেলেদের মতো নন? শুভ্র ভ্রু কুঁচকালো, প্রশ্ন করল, আমি কেমন? তুলি এগিয়ে আনলো নিজের মুখ শুভ্রের মুখের দিকে। দুজনের নাক ছুঁই ছুঁই। শুভ্র তারা চোখে চেয়ে নিজের মুখটা হালকা পিছিয়ে নিয়ে তুলির দিকে চাইল। তুলি হঠাৎ হেসে শুভ্র নাকে আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, অনেক লাজুক, বলে হেসে সরে গেল তুলি। শুভ্র প্রথমে কিছুটা অবাক হল, পরপর হেসে উঠে মাথা চুলকে সোজা হয়ে বসে তুলির দিকে চাইল। তুলি বিছানায় বসল, শুভ্র এগিয়ে এসে তুলির পাশে বসল। তুলি এখানে ওখানে তাকাচ্ছে বারবার, কিন্তু শুভ্র দিকে তাকাচ্ছে না। বোধহয় লজ্জাটা তুলিকে এবার মেরাই ফেলবে। শুভ্র তুলির এসব কাণ্ড দেখছে। শুভ্র মুচকি হাসল, তারপর সামনে তাকিয়ে বলল এক সময়ে, আমার জীবনের প্রথম প্রেম তুমি, তুলি। আমি প্রেমের বেলায় খুবই কাঁচা। এটা আমার আম্মুও জানে। আমি মেয়েদের ভয় পেতাম ছোটবেলায়। বড় হলাম, তখন ভয় না বরং মেয়েদের লজ্জা পাওয়া শুরু করলাম। জীবনে কোনো মেয়ের কাছে স্বেচ্ছায় যাইনি, প্রফেশনাল কথা ছাড়া বাড়িয়ে কারো সঙ্গে সখ্যতাও নেই। 2-4টে মেয়ে আমার কাছে ঘেঁষতে চাইলে আমার লজ্জা দেখে নিজেরাই সরে গেছে। আমার জীবনে এই প্রেম, এই ভালোবাসা, ভালোবেসে স্পর্শ করে কাউকে, এসব সম্পূর্ণ নতুন। এমন নই যে আমি তোমাকে লজ্জা পাই। তোমাকে দেখলে আমাকে লজ্জা লাগে না বটে, বাট তোমাকে স্পর্শ করতে আমার হাত কাঁপে। ভাবি, তুমি হয়তো পছন্দই করছো না, বা অস্বস্তি বোধ করছো। সেই জন্যই তোমাকে স্পর্শ করতে দ্বিধা হয় আমার। এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ লজ্জাও বলতে পারো। তুলি খুব মন দিয়ে শুনল শুভ্র কথা। কোন ছেলের প্রথম প্রেম হওয়া, সেই ছেলের প্রথম প্রেম রূপে তার স্ত্রী হওয়া, ব্যাপারটা তুলির কাছে অসাধারণ লাগল। শুভ্র যে তুলিকে অসম্ভব রেসপেক্ট করে, স্ত্রী হিসেবে সেটাও তুলির কাছে বড্ড ভালো লেগে গেল। তুলি শুভ্র দিকে তাকালো, আনমনা হয়ে বলল, আপনি একদম অন্যরকম মানুষ। আমিও এই প্রথম প্রতিফল করলাম। সে মানুষটা আমার জন্যে হারাম নয়, হালাল। ভাবলেই ভালো লাগছে আমার। ভাবতে পারেন, মেয়ে তো তাই মিথ্যা বলছি চরিত্র নিয়ে। কিন্তু সত্যি বলতে আমি সারাদিন পড়াশোনায় এতটা ব্যস্ত থাকতাম, সে সময়টাই মিলেনি। বা কেউ প্রপোজ করলেই ছেলে দেখে সুবিধার মনে হয়নি, তাই প্রেমেও জড়ানো হয়নি আর। শুভ্র হাসল, একটা কথা মনে পড়ে গেল তার, তুমি চরিত্রের দিকে যেমন, ঠিক তেমন চরিত্রের সঙ্গীও তুমি ভবিষ্যতে পাবে। নিজের জীবনের বেলায় ব্যাপারটা এতটা খাঁটি হয়ে যাবে, শুভ্র বিশ্বাস করতে পারল না। তারপর ওই দিন সারাটা বিকেল চলে গেল দুজন গল্প করতে করতে। দুজনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বইছে, সেটা মনে মনে দুজনেই অনুভব করতে পারছে। আন্ডারস্কোর, সেই রাতে ধুম করে সাজেকের আকাশ ভেঙে হুট করে বৃষ্টি পড়তে লাগল। হয়তো প্রকৃতির কোন ভাবনা আছে এই সদ্য প্রেমে পড়া নতুন দম্পতি নিয়ে। শুভ্র তুলি প্রায় কাকভেজা হয়ে রাতে খাবার খেয়ে বাড়ি ফিরল। শুভ্র রুমে এসে ড্রেস চেঞ্জ করে কম্বলের নিচে শুয়ে আফরোজার সঙ্গে কথা বলতে শুরু করেছে। শুভ্র ভেবেছে তুলি ওয়াশরুমে, হয়তো গোসল নিচ্ছে। কিন্তু শুভ্র ভুল ছিল। তুলি গোসলে যায়নি, বরং সে বারান্দায় শাড়ি পরে অবাধে বৃষ্টিতে ভিজছে। দুহাত দুদিকে মেলে বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে তুলি। বাসায় থাকলে ইয়াসমিন তুলিকে বৃষ্টি থেকে দূরে রাখেন। না হলে দেখা যায় তুলি মাঝরাত্তিরেও ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভেজা শুরু করে। শুভ্র কথা বলার ফাঁকে বারান্দা থেকে গুনগুনিয়ে গান শুনতে পায়। তুলি খুব আনন্দচিত্তে গাইছে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে উঠে, হু হু হু। শুভ্র ভ্রু কুঁচকালো, আফরোজাকে বলল, আম্মু তোমাকে আমি কাল কল দিচ্ছি। শুয়ে পড়ো তুমি, রাতের ওষুধ মনে করে খেও। ওকে, রাখছি। শুভ্র কল কেটে কম্বল ছেড়ে উঠল। ভ্রু কুঁচকে দূর থেকে বারান্দা দিয়ে চেয়ে পায়ে স্যান্ডেজ জড়িয়ে হাঁটা ধরল বারান্দার দিকে। বারান্দার দরজার সামনে এসে সুব্রত হতভম্ব। তুলি একদম ভিজে একাকার অবস্থা, পাগলের মতো বৃষ্টিতে ভিজছে। শুভ্র বারান্দার ভেতরে গেল না, দূর থেকেই ধমক দিল, তুলি, কি হচ্ছে এখানে? তুলি চোখ খুলে শুভ্র দিকে তাকালো, তারপর হেসে বলল, বৃষ্টি উপভোগ করা হচ্ছে, আপনি জয়েন করবেন? শুভ্র চোখ পাকালো, বলল, অসম্ভব। দেখি, তুমি ভেতরে আসো। এত রাতে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। ওয়েদারটা কিন্তু ভালো না। আসো,
ভেতরে আসো বলছি। তুলি শুনলে তো, বরং সে বিরক্ত হলো, বলল, উফ, আপনি, বাদ দিন, আই লাইক ইট। শুভ্র বিরক্ত হয়ে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগল। তারপর তারপর ধীরে ধীরে শুভ্র বিরক্ত হওয়া দুচোখে মুগ্ধতা নেমে এলো। কুচকানো ভ্রু সোজা হয়ে এলো, বেটে দু চোখ মুগ্ধ হয়ে গোল হয়ে এলো। শুভ্র দরজার সঙ্গে হেলান দিয়ে একদৃষ্টিতে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগল। তুলি তুলি মেয়েটা কিভাবে এতটা আকৃষ্ট করে শুভ্রকে। শুভ্র দেখছে তুলিকে, তো দেখতেই আছে। তুলির চলনভঙ্গি, কথা বলা, হাসা, কান্না, টুকটাক ছেলেমানুষি, এই সব শুভ্রকে চুম্বকের মতো টানে। এখন এই যে শাড়ি পরে তুলি বৃষ্টিতে ভিজছে, শুভ্র মনে হচ্ছে তার বারান্দায় স্বর্গ এসে ধরা দিয়েছে। শাড়ি গায়ে তার স্ত্রী তার সামনে, তারই ভালোবাসা গায়ে মনে মেখে দাঁড়িয়ে আছে। এটা ভাবলেই শুভ্র রোমাঞ্চিত অনুভব করে। আজ দুপুর থেকে তুলির প্রতি শুভ্র মনোভাব পাল্টে গেছে। তুলিকে কেন যেন এখন আরো বেশি শুভ্র কাছে অ্যাট্রাকটিভ লাগে, বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে। লজ্জায় এতক্ষণ শুভ্র তুলিক স্পর্শ করেনি, কিন্তু এখন পুরো ঘটনা শুভ্র বিরুদ্ধে। শুভ্র বাধা শুনছে না, তার লজ্জারা হার মানছে। শুভ্র উদ্ভ্রান্তের ন্যায় দরজা পেরিয়ে বারান্দায় ঢুকে যায়। কাপড়ের স্যান্ডেজ ভিজে চুপসে গেছে, শুভ্র খেয়াল নেই। শুভ্র ভিজে চুল বেয়ে বৃষ্টির পানি চোখের কোণা বেয়ে পড়ছে। শুভ্র সেদিকে মন নেই, সে এগুচ্ছে। তারপর আচমকা পেছনে থেকে তুলির হাত টেনে ধরে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুলি থমকে গিয়ে শুভ্র দিকে তাকালো। দুজনের মধ্যে এটুকু ফাঁক নেই। তুলি সম্পূর্ণটাই শুভ্র দখলে আছে। তুলি চোখ বড় বড় করে শুভ্র দিকে তাকিয়ে আছে। শুভ্র ঠোঁট বিয়ে বৃষ্টির পানি পড়ছে। তুলি একবার সেদিকে চেয়ে ঢোক গিলে চোখ সরিয়ে ফেলল। শুভ্র তুলির ভিজে চুল আঙ্গুল দিয়ে কানের পেছনে গুজে দিল। তুলি চোখ বন্ধ করে ফেলল। ভিজে গায়ে এভাবে শুভ্র গায়ের সঙ্গে লেপ্টে আছে, ব্যাপারটা তুলিকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছে। তুলি শ্বাস নিতে পারছে না। শুভ্র তুলির কপালে প্রথমবারের মতো চুমু বসালো। ও চুমু এতটা গাঢ় ছিল যে তুলি শুভ্র বাহু খামছে ধরল। শুভ্র সরে আসল। তুলি হাপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। শুভ্র অবলীলায় তুলির ঠোঁটের দিকে চেয়ে রইল। বৃষ্টির পানি তুলির ঠোঁট বরাবর আসলে তুলি বারবার তার ঠোঁট দিয়ে পানিগুলো পিষে ফেলছে। মুগ্ধ শুভ্র গায়ে এই দৃশ্য যেন কারেন্ট বইছে দিচ্ছে। শুভ্র আর নিজেকে সামলাতে পারল না। বড্ড ছটফটে গলায় জিজ্ঞেস করল, ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স? তুলি উত্তর দিল না। শুভ্র চোখের দিকে কিছুক্ষণ চেয়ে হঠাৎ অদম্য সাহস দেখিয়ে সকল মেয়েলি লজ্জা ভেঙ্গে নিজেই উঁচু হয়ে ঠোঁট বসালো শুভ্র ঠোঁটে। শুভ্র তারপর প্রায় পাগলপাড়া হয়ে গেল। তুলিকে রেলিংয়ের সঙ্গে ঠেসে মুখটা দুহাতে আগলে পাগলের মতো চুমু খেতে লাগল। তুলি শুভ্র সঙ্গে পাল্লা দিয়ে হাঁপিয়ে উঠছে বারবার। শুভ্র পাগল হয়ে গেছে একদম। তুলি সামলাতে পারছে না শুভ্রকে, শুভ্র স্পর্শকে। তুলি নিজেকে শক্ত করল, তারপর শুভ্র পাগলামিতে সায় দিতে লাগল অবলীলায়। শুভ্র হাত বাড়িয়ে তুলির শাড়ির আঁচলের পিন খুলে দিল। তুলি নিজেও কখন যে শুভ্র শার্টের সব বোতাম খুলে ফেলল নিজেও জানে না। শুভ্র কিছুটা থামল, তুলিকে ছেড়ে একটু সরে দাঁড়াল। 2 সেকেন্ডে নিজের পরনের বোতাম খোলা শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে আবারও তুলির ঠোঁট চেপে ধরল। তুলি শুভ্রকে সামলাতে বারবার খামছি দিতে লাগল শুভ্র সারা গায়ে। তুলি একসময় হাঁপিয়ে উঠে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল শুভ্র থেকে। তুলি এখন আর শুভ্র চোখের দিকে চোখ রাখতে পারছে না। শুভ্র খালি গায়ে এভাবে তার দিকে ঘেঁষে আসছে, উফ মরে যাচ্ছে তুলি। শুভ্র আর দেরি করল না। তুলিকে 2 হাতে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। তুলি ঠোঁট কামড়ে থেমে থেমে বলল, আপনি একদমই লাজুক নন। একদমই না। শুভ্র তুলিকে বিছানায় শুইয়ে দিল। কপালে চুমু খেয়ে অশান্ত এক একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, এন্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস। তারপর আবারও তুলির ঠোঁটে মজে গেল শুভ্র। রাতটা কেটে গেল আদর সোহাগে। বৃষ্টি থামল, শীতল বাতাস বইল, অদূরে 2-1 পাখি ডাকল। শুভ্রতায় ঘেরা এক রাত এভাবেই দুজনের মনে দাগ কেটে গেল। রাতের বৃষ্টি যখন থামল তখন প্রায় সকাল। সকালের কোমল রোদ বারান্দা থেকে ধরাধরি করে নেমে এসেছে মেঝেময়। পর্দা উড়ছে মৃদুমন্দ ঠান্ডা বাতাসে। রাতটা শুভ্র তুলির ভীষণ ভালো কেটেছে। গত রাতটা দুজনের জন্যেই স্বপ্নের রাত ছিল। রাতে দেরি করে ঘুমিয়েও দুজনের ঘুমই পূর্ণ। শুভ্র ঘুমটাই বরাবর তুলির আগে ভাঙল।
শুভ্র চোখ খুলে দেখে তুলি বিড়ালছানার ন্যায় শুভ্রকে কোলবালিশের ন্যায় জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। শুভ্র মৃদু হাসল। বুকটাতে যে অদ্ভুত এক শান্তি পাচ্ছে সে বেশ বুঝতে পারছে। শুভ্র হাত বাড়িয়ে কম্বল দিয়ে তুলির উদম পিঠ রেখে দিল। তুলি আরাম পেল যেন। আরও শক্ত করে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র রক্ত পুনরায় গরম হচ্ছে। আবার তুলিকে নিজের সঙ্গে রাতের ন্যায় চেপে ধরতে ইচ্ছে হচ্ছে। শুভ্র নিজেকে সামলালো তবুও। মৃদু হেসে তুলিকে বালিশে শুয়ে তুলির বুকে মাথা রাখল। তুলির ঘুমের মধ্যেই শুভ্র চুলে হাত রাখে। শুভ্র ফিসফিস করে ডাকে, তুলি, তুলি, উঠবে না আজ? ঘুমের ঘোরে অমন আদুরে ডাক শুনে চোখ কুচকায় তুলি। কে ডাকছে তাকে এত সকালে? বুকের মধ্যে কিছু একটা অনুভব করতে পারছে তুলি। শক্ত কোনো কিছু। তুলির শ্বাস না নিতে পেরে ধীরে ধীরে চোখ খুলল শুভ্র তখন তুলির বুক থেকে মুখ তুলে তুলির চোখের দিকে চাইল। দুজনের চোখে চোখে মিলন ঘটল। শুভ্র হালকা হাসল। তুলির কপালে চুমু খেয়ে ফিচেল কণ্ঠে প্রশ্ন করল, তুলি, ঘুম কেমন হলো আজ? বলে ডান চোখটা টিপে দিল শুভ্র। ধীরে ধীরে তুলির মনে পড়তে লাগলো রাতের কথা। কি অসম্ভব সুন্দর এক রাত ছিল গতকাল। শুভ্র প্রথমে নিজেকে সামলাতে না পেরে এগ্রেসিভ আচরণ করছিল। পরবর্তীতে হঠাৎ নিজে নিজেই বুঝতে পারল তুলির কষ্ট হচ্ছে। পরবর্তীতে সে হয়ে যায় শান্ত। স্পর্শও হয়ে আসে নমনীয়। ওই চরম আবেগের মুহূর্তেও তুলির সুবিধা অসুবিধার কথা শুভ্র মাথায় ছিল। তুলি ভাবে, হয়তো জীবনে কোন এক পুণ্য করেছিল সে, যার দরুন তার ভাগ্যে এমন এক শুভ্র জুটেছে। শুভ্র তুলির কপালে পুনরায় ঠোঁট বসালে ধ্যান ফেরে ওর। তুলি লাজুক হেসে শুভ্রকে এড়িয়ে পাশ ফিরে গেল। কম্বলটা বুকের সঙ্গে ভালো করে পেঁচিয়ে ওদিক ফিরে মিটমিট করে হাসতে লাগল। শুভ্র তুলির লজ্জা দেখে হেসে ফেলল শব্দ করে। তুলির সফট কাঁধে মুখ রাখল অবলীলায়। আয়োজন করে আরও লজ্জা দিতে বলল, তুমি তো দেখি এক রাতেই আমাকে পাগল করে দিয়েছ তুলি। লাস্ট নাইট ওয়াজ দি বেস্ট, ইউ নো। বলে শুভ্র তুলির গালে হালকা করে ঠোঁট ছোঁয়াল। তুলি লাজুক হাসল। লজ্জায় শুভ্রকে কনুই দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইলে শুভ্র যেন আরও শক্ত করে ঝেঁকে শোয়ে। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর ধীমে আওয়াজে বলে, আমার জন্যেও। শুভ্র কথার প্রেক্ষিতে তুলির এই উত্তর শুনে একদম অবাক হয়ে যায় শুভ্র। ব্যস্ত ভঙ্গিতে তুলিকে নিজের দিকে ফিরিয়ে নিল। তুলি তখন চোখ প্রায় খিচে শুয়ে আছে। শুভ্র চোখের দিকে চোখ মেলানোর সাহস আর নেই তুলির মধ্যে। ছেলেটা এমন করে তাকায়, যেন চোখ দিয়েই তুলিকে ছোঁয়ে, গা ভাসায়। শুভ্র তুলির খিচে রাখা চোখে চুমু বসায়, বড্ড ছটফটে গলায় বলল, সত্যি? তাহলে হয়ে যাক আরেকবার। হোয়াটস সে? তুলি বোকা বনে গেল। শুভ্র এটা বলেছে, তার বিশ্বাসই হলো না। তারপর মনে হলো, কাল রাত থেকে লাজুক শুভ্র বদলে অসভ্য শুভ্র নামক নতুন শুভ্র জন্ম হয়েছে। সে এমন নির্লজ্জ কথা বলবেই। তুলি চোখ পাকাল শুভ্র দিকে। বলল, একদম নয়। আপনি জানেন, গতকাল দুপুর অবধি আমি জানতাম আমি একজন লাজুক ছেলে। মনেমনে একটু খুশিও ছিলাম সেটা ভেবে। কিন্তু কয়েক ঘন্টা পেরুতেই আপনার অসভ্য রূপ বেরিয়ে এসেছে। আমার ঠোঁট দেখুন, অবস্থা নেই। এমনটা আপনার দ্বারা হবে, আই ডিডন্ট নো দ্যাট। তুলি ঠোঁটটা আঙুল দিয়ে ইশারা করে শুভ্রকে দেখালো। শুভ্র তুলির ঠোঁটের দিকে বড্ড কাতর চোখে তাকালো। সত্যিই ঠোঁটটার একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে সে। শুভ্র এতেই নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছে। তুলি হার্ট হয়েছে, ভাবলেই সে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে। শুভ্র বুড়ো আঙুল দিয়ে তুলির ঠোঁটে হালকা করে স্লাইড করে কাতর গলায় বলল, সরি, আসলে কখন এভাবে আঘাত পড়ে গেল আমি বুঝতে পারিনি। তুলি ভ্রু নাচল। শুভ্র আবারও বলল, সত্যি সরি আমি। আর এমন হবে না, আই সোয়ার। শুভ্র কণ্ঠমণিতে হাত দিয়ে চোখ বেটে প্রমিজ করল। তুই এবার ভেতরে ভেতরে ভীষণ রাগল। আহাম্মক একটা। এই কাজের জন্য অন্য স্বামীরা আরো দুষ্টু দুষ্টু কথা শোনায়। সেখানে ইনি সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছেন। এই লোককে নিয়ে কই যাবে তুলি? শুভ্র ভাবছে, তুলি কষ্ট পেয়েছে হয়তো। তাই শুভ্র ভুল ভাঙাতে তুলি এক কাজ করল। শুভ্র গালে ডান হাতটা তুলে হালকা করে স্পর্শ করল প্রথমে। শুভ্র একবার গাল স্পর্শ করা তুলির হাতের দিকে চেয়ে আবারও তুলির দিকে তাকালো। তুলি শুভ্র ঠোঁটের দিকে চেয়ে শুকনো ঢোক গিলে। শুভ্র ঠোঁটটা তুলিকে বারবার বারবার এত আকৃষ্ট করে কেন? দেখলেই উঠে ইচ্ছে করে তুলির। মেয়ে হয়ে যেচে বলতেও পারে না। তুলি থামল কিছু সময়ের জন্যে।
তারপর কম্বলটা ভালো করে বাম হাতে বুকের সঙ্গে পেঁচিয়ে উঁচু হয়ে নিজেই শুভ্র ঠোঁটে ঠোঁট বসায়। শুভ্র বুঝে যায় তুলি হার্ট হয়নি, একদমই না। ধীরে ধীরে দুজন ভেসে যায় এক অদম্য সুখে। খানিক পর তুলি সরে আসে। শুভ্র তখন থম হয়ে চেয়ে আছে তুলির দিকে। তুলি গায়ে শুভ্র একটা শার্ট জড়িয়ে ওয়াশরুমের দিকে ছুটে যায়। ওয়াশরুমের দরজা বন্ধ করার আগে থম বনে বসে ঘাকা শুভ্র দিকে চেয়ে বলে, ইউ শুড গ্রো আপ, মাই হাজবেন্ড। শুভ্র ধ্যান ভাঙ্গে। অবাক হয়ে এক হাত বাড়িয়ে তুলিকে ধরার চেষ্টা করে চেঁচায়, এই কি বল। শুভ্র বাকি কথা শেষ করতে পারে না, তার আগেই তুলি ঠাস করে দরজা বন্ধ করে ফেলে। শুভ্র কিছুক্ষণ চেয়ে থেকে তারপর মাথা চুলকে শব্দ করে হেসে ফেলে। আন্ডারস্কোর সকালের খাবার খাওয়ার সময় দেখা গেল শুভম আবারও মুহুদের সাথে একসঙ্গে খাবার খেতে বসেছে সেদিনের মতো। এবং বসেই রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। শুভ্র তখন মাত্রই তুলিকে নিয়ে ঢুকেছে রেস্তোরাঁয়। শুভমকে দেখে শুভ্র ফুরফুরে মেজাজ মুহূর্তেও খিচড়ে গেল। শুভ্র যে হাত তুলির ডান হাতকে সফটলি ধরেছিল, সেই হাতের স্পর্শ শক্ত হয়ে গেল মুহূর্তেই। তুলি হাতের মধ্যে শক্ত চাপ উপলব্ধি করে শুভ্র দিকে চাইল। ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, কি হয়েছে, কোন সমস্যা? শুভ্র কথা বলল না। শুভ্র রক্ত চোখে চাউনি অনুসরণ করে তুলি সামনে তাকালো। শুভমকে মুহুদের সাথে দেখতে পেয়ে তুলি প্রথমে শুভ্র দিকে তাকালো। শুভ্র মুখটা একদম কালো হয়ে গেছে। রাগে একদম ফুঁসছে শুধু। শুভ্র এমন করুণ অবস্থা দেখে তুলি অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেলল। শুভ্র তুলির হাতটা ধরে সেভাবেই এগিয়ে গেল। মহু আরিফদের সামনে যেতেই তুলি জোর করে শুভ্র হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। স্যারদের সামনে ভদ্রতা বজায় রাখা উচিত। শুভ্র চেয়ারে বসল, তুলিও বসল শুভ্র পাশে। মহু তুলির দিকে একপল তাকালো। কিছু জিজ্ঞেস করতে চাইছিল যেমন, পরপরই তুলিকে আপাদমস্তক দেখে কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসল। তারপর আবার মুখ স্বাভাবিক করে সবার সঙ্গে গল্পে মন দিল। তুলিকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, যা ভেবেছে তাই ঘটেছে। শুভম শুভ্রকে দেখে হালকা হেসে সাধারণ আলাপচারিতা করতে চাইল। দেখা গেল শুভ্র টুকটাক উত্তর দিয়ে এড়িয়ে যেতে চাইছে শুভমকে। শুভম হয়তো বুঝতে পারল। দেখা গেল সেও আর কথা বাড়াল না। মৃদু হাসল শুধু। তাদের গল্পের মধ্যে খানিক পর শাড়ি পরা অসম্ভব সুন্দর এক রমণী রেস্তোরাঁয় ঢুকল। ব্যাগটা দ্রুত হাতে টেবিলে রেখে শুভমের উদ্দেশ্যে বলতে লাগল, সরি, সরি, বড্ড দেরি হয়ে গেল, তাই না? এগেইন সরি, হু। শুভ্র এই মেয়েটার কথার ধরন দেখে কিছু একটা সন্দেহ করছে। এমনভাবে মেয়েটা শুভমের সঙ্গে কথা বলছে যেন শুভমের খুব কাছের কেউ। শুভম হালকা হেসে বলল, সমস্যা নেই, বসো, তোদের পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে মিসেস শুভম তালুকদার, ইভা। ইভা এরা হচ্ছে আমার এমবিবিএস লাইফের ফ্রেন্ডস সার্কেল। শুভ্র চোখ বড় বড় করে তাকালো শুভমের দিকে। শুভম শুভ্র এমন চাউনি দেখে শুভ্র দিকে চেয়ে হেসে ফেলল। ইভা সবার সঙ্গে কুশল বিনিময় করল। ওর কথাবার্তা বেশ মার্জিত এবং গোছানো ছিল। তাছাড়া বড্ড মিশুকে। শুভ্র এখনো তাদের দিকে চেয়ে হিসাব মিলাচ্ছে। মেয়েটা শুভমের স্ত্রী। এক পর্যায়ে শুভমই সকল হিসাবের খাতা চুকালো। শুভ্র উদ্দেশ্যে বলল, শুভ্র, ইট ওয়াজ জাস্ট অ্যা প্ল্যান, ডিজাইনড বাই আওয়ার মুহু। অ্যা প্ল্যান টু মেক ইউ জেলাস এবাউট তুলি। আমার বউ আছে ব্যাটা, বাইরে চোখ দিকে চোখ তুললে নিবে একদম। আমি জাস্ট অভিনয় করেছি, তুলি তোদের ভালোর জন্যে জাস্ট আমার সঙ্গে তাল দিয়েছে। এন্ড অ্যাজ পার মাই অবজারভেন্স, আমাদের প্ল্যান সাকসেসফুল। তোদের একসাথে দেখে তেমনটাই মনে হচ্ছে আমার। ঢাকা ফেরার পর থেকে তুলি একদম চুপচাপ হয়ে আছে। শুভ্র কল করলে ধরে না। প্রতিদিন অনেকগুলো মিস কল জমে থাকে তুলির কল লিস্টে। তুলি ধরে না। তুলি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করেছে, শুভ্র বুঝতে পারছে না। শুভ্র কয়েকবার তুলির সঙ্গে দেখা করার চেষ্টা করেছে। এই নিয়ে মেসেজও করেছে তুলিকে। তুলি রিপ্লে করেনি। শুভ্র হঠাৎ করে তুলির এমন ব্যবহার দেখে থমকে আছে এক প্রকার। তুলি তো এমন নয়। শুভ্র বলতে যে মেয়ে অজ্ঞান, সে মেয়ে কি করে শুভ্র সঙ্গে এতটা দিন যোগাযোগ ছিন্ন করে রেখেছে? শুভ্র ভেবেছে আজ তুলির বাসায় যাবে। সরাসরি কথা বলে এই মহা সমস্যার সমাধান করতে হবে। দুপুরে খেতে বসেছে শুভ্র। আফরোজা আজ ইলিশ ভাজা করেছেন। শুভ্র এসব ভাজা মাছ, ভাজা মাংস পছন্দ করে। আফরোজা ইলিশের টুকরো শুভ্র পাতে তুলে দিলেন। শুভ্র মায়ের দিকে চেয়ে হালকা হাসল। তারপর বলল, তুমিও বসো, আম্মু।
ইনসুলিন নিয়েছো এখন? আফরোজা নিজের প্লেটের মাছের কাঁটা ছাড়তে ছাড়তে বললেন। দিয়েছি। সুই ছাড়া কি ডায়াবেটিসের আর কোন ঔষধ নেই রে শুভ্র? সুই গাত হতে হাত কাঁপে আমার। দিতে হবে আম্মু। কিছু করার নেই। তোমার ডায়াবেটিস মেডিসিন দিয়ে কন্ট্রোলে আসবে না। কথা বলার ফাঁকে শুভ্র নিজের খাওয়া বাদ দিয়ে মায়ের প্লেটের মাছ নিয়ে কাঁটা ছড়াল। তারপর কাঁটা ছড়ানো মাছ তুলে দিল আবার আফরোজার প্লেটে। আফরোজা ছেলের এই কাজ দু চোখ ভরে দেখেন। শুভ্র এই কাজ সবসময় করে। ছোটবেলা থেকে শুভ্র স্বনির্ভর। নিজের কাজ নিজেই করে। তারপর একটু বড় হয়েছে। সে তখন মায়ের দুঃখ বুঝতে শুরু করেছে। আফরোজা প্রথমে একটা মেয়ে নেই বলে আফসোস করতেন। ওটুকু বাচ্চা শুভ্র এই ব্যাপারটা কি যে গায়ে লাগলো। তারপর থেকে সে ঘরের কাজে আফরোজার সঙ্গে হাত মেলাতে শুরু করে। আফরোজা বকেন, ছেলেরা এসব কাজ করে না, আরও কত কি বলেন। শুভ্র বুঝে না। আফরোজা এরপর দমে যান, মানা করার আর কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু জীবনের এই বৃদ্ধ বয়সে এসে আফরোজা বুঝেন, শুভ্র না রাজি হয়ে ভালোই করেছে। না হলে বুড়ো বয়সে এক হাতে ঘরের ১৬ আনা কাজ আফরোজার একার পক্ষে করা সম্ভব হতো না। শুভ্র মন আজ নিজের মধ্যে নেই, তার আজ ইলিশেও মন নেই। সে খামোকা হাত দিয়ে ভাত মাখিয়ে যাচ্ছে সে কখন থেকে। আফরোজা ছেলেকে এই প্রথম এতটা অন্যমনস্ক হতে দেখলেন। তিনি বিচলিত হয়ে পড়লেন। শুভ্র সাজেক থেকে আসার পর তো ঠিকই ছিল। মন মেজাজ তার ভীষণ ফুরফুরে ছিল। এখন দুদিন ধরে তার ঠিক হয়েছেটা কি? মায়ের মন তো, ছেলের অশান্ত অবস্থা দেখে নিমিষেই চিন্তিত হয়ে যান। আফরোজা শুভ্র চওড়া কাঁধে আলতো করে হাত রাখেন। ডাকেন, শুভ্র। শুভ্র শুনে না। সে এখনও অন্য ধ্যানে মগ্ন। মূলত তুলির কি হয়েছে, শুভ্র সঙ্গে সবকিছু শেষ করে দেওয়ার মানেটা কি সেটাই তো বুঝতে পারছে না শুভ্র। আফরোজা থামেন। পরপর শুভ্র কাঁধে আলতো চাপড় দিয়ে ডাকেন, এই শুভ্র। ওহ হ্যাঁ আম্মু। কি বলো? শুভ্র এবার ফিরে তাকায়। আফরোজা থামেন। গাঢ় চোখে ছেলের দিকে চেয়ে থাকেন কিছু সময়ে। শুভ্র হয়তো আফরোজার চাউনি বুঝতে পেরেছে। সে কিছু না বলে গলা পরিষ্কার করে আবার খেতে মন দেয়। আফরোজাকে শুভ্র কিছুই জানাতে চায় না। সে চায় না আফরোজা জানুক তাদের মধ্যে কিছু ঠিকঠাক চলছে না। খামোকা চিন্তা করবেন। শুভ্র তো আজ যাচ্ছি তুলির বাসায়। ঘাটতারা তুলিকে চেপে ধরে সব ঠিক করে দিবে সে, সব। আফরোজা কিছু সময় পর চিন্তিত কণ্ঠে বলেন, শুভ্র, তোর কি হয়েছে? বল আম্মুকে। তুই এত আপসেট কেন, বাবা? শুভ্র থামে। মায়ের আদুরে কথায় শুভ্র গলায় যেন কিছু একটা আটকে যায়। আফরোজা ঠিক ছোটবেলার ন্যায় শুভ্রকে কাছে টেনে জানতে চাইলেন, শুভ্র কেন মন খারাপ। ছোটবেলার ন্যায় আফরোজা শুভ্রকে নিয়ে অযথা চিন্তা করবেন ভেবে শুভ্র এবারের নিজের মন খারাপের কারণ লুকিয়ে গেল। শেষ লোকমা ভাতটুকু খেয়ে কোনোরকম হাত ধুয়ে উঠে অন্যদিকে চেয়ে বলল, কিছু না তেমন। চিন্তা করো না তুমি। আমার একটু কাজ আছে আম্মু, আমি রুমে যাচ্ছি। বাসনগুলো নিজে না ধুয়ে ডিশ ওয়াশারে দিয়ে দিও। শুভ্র দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায়। আফরোজা নিজের খাবার খাওয়া থামিয়ে স্থির চোখে ছেলের চলে যাওয়া দেখেন। শুভ্র সেদিন বিকেলেই উপস্থিত হল তুলিদের বাসায়। ইয়াসমিন দরজা খুলে দিলেন। শুভ্র তাকে সালাম করল। পথে থেকে কিনে আনা চিপস, মিষ্টির প্যাকেট ইয়াসমিনের হাতে তুলে দিয়ে বলল, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের দেখে যাই। শুভ্র মিথ্যা বলেছে। তার এদিকে কোনো কাজ ছিল না। সে একমাত্র তুলির জন্যই এসেছে এ বাড়ি। ইয়াসমিন অবশ্য শুভ্র কথায় ভীষণ খুশি হয়েছে। গদগদ হয়ে শুভ্রকে সোফায় বসিয়ে চা করে নিয়ে এলেন। শুভ্র চা খেতে খেতে ইয়াসমিনের সঙ্গে গল্প করছে। কিন্তু ঘুরেফির বারবার চোখ চলে যাচ্ছে তুলির বেডরুমের দিকে। ইয়াসমিন হয়তো বুঝতে পারলেন সেটা। তিনি বলেন, তুলি তো ঘুমাচ্ছে শুভ্র। এত ডেকে এলাম আমি, উঠলই না। তুমি একবার না হয় ডাকো গিয়ে, দেখো উঠে কিনা। কখনো তো এত বিকেল অবধি ঘুমায় না। একবার ডাকলেই উঠে। আজ কি হয়েছে কে জানে। যাও বাবা, যাও। শুভ্র যেন এ কথারই আশায় ছিল। চায়ের কাপ ট্রেতে রেখে দিয়ে চলে এলো তুলির রুমে। তুলি ঘুমাচ্ছে না, বরং শুভ্র এসেছে শুনে জোরপূর্বক বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। কোলবালিশ খামছে ধরে আছে যেন শুভ্র কোন কথা শুনে তুলি পুনরায় আবেগ খুইয়ে না বসে। দরজা লাগানোর শব্দে তুলি আরও শক্ত করে কোলবালিশ খামছে ধরে। শুভ্র এগিয়ে আসছে, তার পায়ের শব্দ স্পষ্ট শুনছে তুলি। শুভ্র বিছানায় বসেছে। তুলি চোখ খিচে রেখেছে। তুলি যে ঘুমায়নি
সেটা শুভ্র তুলির আচার আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারছে। শুভ্র হালকা হাসল। যে মেয়ে শুভ্র জন্যে মরিয়া, তার এত পালাই পালাই ব্যবহার শুভ্র কাছে অবিশ্বাস্য ঠেকল। শুভ্র পা থেকে ধীরেসুস্থে স্যান্ডেল খুলল। তারপর সোজা তুলির বুকে মাথা রেখে একটানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি আচমকা এমন আচরণে থম হয়ে দু চোখ খুলে ফেলল। শুভ্র তুলিকে দুহাতে ঝাপটে ধরে আছে। তুলি শুভ্র ভারে চ্যাপ্টা হয়ে নিঃশ্বাস অবধি নিতে পারছে না। যখন শুভ্র ধরে, নিজের সঙ্গে একদম পিষে ধরে। এ কেমন অভদ্রতা! তুলি ছটফট করা শুরু করল। বলতে লাগল, ছাড়ুন আমায়, কাঁচা ঘুম এভাবে ভাঙিয়ে দেওয়া এটা কেমন অভদ্রতা? ছাড়ুন বলছি। তুলি রেগে কি বলছে নিজেও জানে না। শুভ্র কান ধরে গেল একদম। এতদিন শুভ্রর সামনে ভিজে বিড়াল হয়ে থাকা তুলি, এখন শুভ্রকে শাসাচ্ছে। ভালোই উন্নতি হয়েছে উনার। শুভ্র তুলির বুক থেকে মাথা তুলে সরাসরি তুলির চোখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তুলি শুভ্র গরম চাউনি দেখে চুপ হয়ে গেল। ছটফট বন্ধ হয়ে এলো মুহূর্তেই। শুভ্র ভ্রু বাঁকাল, ইশারায় জানতে চাইল, তুলি কি চায়। তুলি কিছু সময় চুপ থাকল। পুরনো তেজ আবারও ছড়িয়ে গেল সর্বাঙ্গে। তারপর জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শুভ্র দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল, আমি কি বলেছি শুনেননি? ছাড়ুন আমায়, না হলে ভালো হবে। তুলি বাকি কথা শেষ করতে পারেনি আর। তার আগেই ব্যগ্রভাবে শুভ্র তুলির ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এতটা দিন তুলিকে দেখেনি, স্পর্শ করেনি, কণ্ঠ শুনতে চেয়েও পারেনি। তার ফলাফল হচ্ছে, শুভ্র নিজের এতদিনের ছটফট করা আবেগ তুলির ঠোঁটে সবটুকুই ছড়িয়ে দিচ্ছে। তুলি ব্যথা পাচ্ছে, কিন্তু এতদিন পর কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু ভুলে আরামে ভেসে যাচ্ছে। মুহূর্তেই সব রাগ পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আস্তে আস্তে তুলি ডান হাতের আঙুলে শুভ্র মাথার চুল খামছে ধরে, বাম হাত রাখে শুভ্র প্রশস্ত পিঠে। শুভ্র দুহাতে তুলির পিঠোটা আঁকড়ে ধরে আরও গভীরভাবে স্পর্শ করতে লাগল তার তুলিকে। তুলি হারিয়েই যাচ্ছে শুভ্র স্পর্শে। চাইলেও পারছে না শুভ্রকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে। জাদু করতে কিভাবে জানে শুভ্র? তুলি হাঁপিয়ে উঠছি বারবার। ভেতরে ভেতরে কান্নায় ফোপাচ্ছে। একটা পর্যায়ে শুভ্র বুকের নিচে চোখ বন্ধ করে পড়ে থাকা তুলির মনে পড়ে যায় সবকিছু। এত সহজে সে শুভ্র কাছে ধরা দিবে না ও, শুভ্রকে বুঝতে হবে, তুলি অভিমান করেছিল। নিজের মূল্যটুকু শুভ্রকে বোঝাতে হবে। ভাবনার মধ্যেই তুলির চোখ বেজল গড়ায়। শুভ্র চোখ বন্ধ অবস্থায় তার গালে অশ্রুর স্পর্শ পায়। তুলি কাঁদছে, শুভ্র অবাক হয়ে তুলির ঠোঁট ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে তুলির কান্না দেখে। তুলি শুভ্র থেকে মুখটা সরিয়ে নিয়ে অন্য পাশে ফিরে চোখ মুছে। শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্র উপর রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধবোধে ভুগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি, তুমি কাঁদছ কেন? আমি কিছু করেছি? তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে উঠে, তুলি, এই মেয়ে, তাকাও আমার দিকে। লুক অ্যাট মি। শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্র উপর রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধবোধে ভুগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি, তুমি কাঁদছ কেন? আমি কিছু করেছি? তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে উঠে, তুলি, এই মেয়ে, তাকাও আমার দিকে। লুক অ্যাট মি। তুলি চায় না, সরাসরি অগ্রাহ্য করে শুভ্রকে। শুভ্র হাফ ছেড়ে তুলির নাছোড়বান্দার মতো কাজটুকু দেখে। তুলি অন্য পাশে চেয়ে শুয়ে আছে, নাইবা শুভ্র দিকে তাকাচ্ছে। শুভ্র অনেক চেষ্টা করল তুলির সঙ্গে কথা বলার, কিন্তু তুলি, ও কোন সুযোগই দিল না। শুভ্র একটা সময় রেগে গেল। রেগে বিছানা থেকে উঠে টেবিলে জোরে ঘুষি মারল। মুহূর্তেই তার হাত লাল টকটকে হয়ে এলো। তুলি ভদ্র শুভ্র এমন রাগান্বিত রূপ দেখে ভরকে গেল। শুভ্র এক মুহূর্ত অপেক্ষা করল না। হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিজের মুখোমুখি দাঁড় করাল। তুলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তিক কণ্ঠে প্রশ্ন করল, তুলি, আমাকে তোমার আর ভালো লাগছে না? আমাদের সাজেকের ওই দিনগুলো কি বাই চান্স তুমি ভুলতে চাইছো? তুলি চোখে চোখ রাখল, তারপর সোজাসাপটা জবাব দিল, হ্যাঁ। হোয়াট? শুভ্র একদম বোকা হয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, আমার কাছে আসার তাড়া সবচেয়ে বেশি তোমার ছিল তুলি।
ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন ছ্যাঁতো করে উঠে, শুভ্র এই কথা এভাবেই তুলির গায়ে ছ্যাঁতো করে উঠল। তুলি তেতে উঠে বলল, তো এখন কি করবেন? ফাঁসিতে ঝুলাবেন আমায়? না বলবেন, তোমাকে দিয়ে আমার শেষ। নাও, তুমি তোমার মতো, আমি আমার মতো। কোনটা? তুলির কথা শুভ্র প্রথমে বোধগম্য হল না, কিন্তু যখন শুভ্র দুইয়ে দুইয়ে চার মেলাল, তখন বুঝতে পারল তুলির রাগটা মূলত কোথায়। শুভ্র সব বুঝে এবার হালকা হাসল। তুলি শুভ্র হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হল। ছ্যাঁতো করে বলল, হাসছেন কেন? আপনি হাসবেন না। শুভ্র তুলির কপালের চুল আঙুলে পেছনের দিকে ঠেলে দিয়ে মৃদু স্বরে বলল, তুলি, আমার সংসার করবে, এই জন্যে এত রাগ? ও রে বাবা! তুলি হকচকিয়ে গেল, পরপর মুখটা অন্যদিকে সরিয়ে বলল, মোটেও নয়। শুভ্র হাসল, কিছু ভাবল, বুঝল, হিসেব মিলাল। বিয়ে তো হয়েই গেছে তাদের। সংসার করার জন্যে দুজনেই প্রাপ্তবয়স্ক। শুভ্র নিজে ডক্টর হওয়ায় তুলির পড়াশোনা তাদের বাসায় খুব একটা খারাপ হবে না। তুলিও এখন শুভ্র জন্যে বিক্ষিপ্ত আচরণ করছে। পড়াশোনায় কোন মন নেই। একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না, শুভ্র ভাবে। তারপর চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমরটা চেপে ধরতেই তুলি শুভ্র দিকে চায়। শুভ্র হালকা হেসে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। তুলি শুভ্র বুকের কাছের শার্ট দু আঙুলে খামছে ধারে। শুভ্র এভাবে কাছে আসলে তুলি ভেতরে ভেতরে চুরমার হয়ে যায়। কেন বারবার এমন হয়? তুলি কেন শুভ্রর সামনে নিজেকে আটকাতে পারে না? নিজের মনটাই কেন বারবার তুলির সঙ্গে বেইমানি করে বসে? তুলি উত্তর পায় না। হয়তো পায়, কিন্তু স্বীকার করে না। কারণ তুলি এখনো রেগে আছে। শুভ্র তুলির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। একটা সময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে ডাকল আলতো স্বরে, তুলি, শুনছ? উফ, কি মারাত্মক একটা ডাক! তুলির মনে ফুলঝুরি কে ছেটায়? তুলি জবাব দিল নিজের অনিচ্ছায়, আপনা আপনি। হু। শুভ্র তুলির কপালে চুমু খায়। তারপর আবার কপালে কপাল ঠেকায়। মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে, আমার ঘরটায় যাবে তুলি? আমার ছোট্ট ওই ঘরটায়, যেখানে আমি, তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট এক সংসার সাজাব। সংসারের রানী থাকবে তুমি, আমি রাজা। ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট ঘর, যাবে তুলি? তুলির শরীরটা নৃত্যের ন্যায় ঝংকার দিল। তুলি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। শুভ্র হাসল তুলির ছটফটানি দেখে। একটা স্মু তুলি খুশি হল, কিন্তু শুভ্র কাছে ছোট হয়ে যাবে ভেবে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়ে বলল, আপনার ইচ্ছে, আপনার বউ ঘরে তুলবেন কি না, আমার এসবে তাড়া নেই। কথাটা বলে তুলি কিছু সময় শুভ্র দিকে চেয়ে নিজেই বোকা হয়ে গেল। তার তাড়া নেই, এ কথাটা নিজের কাছেই মারাত্মক হাস্যকর শোনাল। গত কয়েকদিন শুভ্রের সঙ্গে যেমন ব্যবহার করেছে, তাতে কোন পাগলেও বুঝবে কার তাড়া বেশি ছিল। শুভ্র ভ্রু বাঁকিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি অস্বস্তিতে হাঁসফাঁস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবটুকু আড়াল করার জন্যে মিনমিন করে বলল, এভাবে তাকান কেন? আপনার মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? আমার সত্যি তাড়া নেই। তুলি নিজেই নিজের সাফাই গাইছে বারবার। শুভ্র এভাবে তুলিকে দেখে শব্দ করে হেসে ফেলল। হুট করে মুখটা এগিয়ে এনে তুলির ডান গালে চুমু খেয়ে মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আপনার কোনোই তাড়া নেই আমার কাছে আসার। যা তাড়া সব আমার। আমি মেনে নিলাম। নজর লুকাতে হবে না আর। তুলি গালে হাত দিয়ে শুভ্র দিকে চেয়ে চোখ সরিয়ে নিল লজ্জায়। গালটা শুভ্র একদম গরম করে ফেলেছে। স্পর্শটা এখনো তরতাজা, যেন শুভ্র ঠোঁট এখনো তুলির গাল ছুঁয়ে বসে আছে। তুলি লজ্জা পাচ্ছে। লজ্জায় ইতি অতি চেয়ে হাঁসফাঁস করে, তারপর না পেরে এগিয়ে এসে শুভ্র বুকেই মুখ লুকালো। শুভ্র তুলির এমন ব্যবহারে হাহা করে হেসে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল। এই পাগলকে নিয়ে কই যাবে শুভ্র? আন্ডারস্কোর। বাসায় এসে শুভ্র সেই কখন থেকে আফরোজার কোলে মাথা রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসে রয়েছে। আফরোজা শুভ্রের ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আফরোজা শুভ্রের চুলে হাত বুলিয়ে বলল, শুভ্র, কখন থেকে এভাবেই বসে আছিস? কিছু বলবি? বললে বল। শুভ্র মিছে রাগ দেখিয়ে বলল, আমি এভাবেই আছি, তুমিও বসে থাকো, মাথায় হাত বুলাও, ভালো লাগছে। আফরোজা হেসে উঠলেন। শুভ্র চওড়া কাঁধে হালকা করে চাপড় বসিয়ে বললেন, একদম কথা লুকাবি না। তুই এমনি এমনি এখানে বসে আছিস না, তোর পেটে কিছু আছে, জলদি বল। শুভ্র বুঝল, আফরোজার থেকে কিছুই লুকাতে পারবে না সে।
মা, মাই। মায়েরা সব নিমিষেই বুঝে ফেলে। শুভ্র কোল থেকে মাথা তুলল। বাচ্চাদের মতো আফরোজার কাছে চেয়ে বসল। তুলিকে আমাদের ঘরে একেবারে নিয়ে আসি, আম্মু, প্লিজ। আফরোজা শুরুতে শুভ্র কথা শুনে অবাক হয়েছেন। পরপরই টিপ্পনি কেটে বললেন, এই, তুই না তুলিকে বিয়েই করতে চাসনি? এখন 2 মাসেই এত পাগল হচ্ছিস কেন? শুভ্র মাথা চুলকে অন্যদিকে চাইল। আফরোজা হাসলেন শুভ্র লজ্জা দেখে। তারপর শুভ্র মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন, ভালোবেসে ফেলেছিস না? শুভ্র হাসল, মুগ্ধ গলায় মাকে বলল, তুলি এমন একটা মেয়ে আম্মু, ওকে ভালো না বেসে পারলামই না। ওর মধ্যে সব আছে, যা আমি জীবনসঙ্গী হিসেবে একজন মেয়ের মধ্যে সবসময় চেয়ে এসেছিলাম। আর ও তোমাকেও। শুভ্র থামল। মায়ের জন্যে শুভ্র ভালোবাসা কখনোই বলে কয়ে বেড়ায় না। শুভ্র মৃদু হেসে কথা এড়িয়ে বলল, ও ভীষণ পারফেক্ট আমার জন্য, আম্মু। সবদিকে, সবভাবে। আফরোজার মনে কি যে শান্তি বোধ হল। তার রাজা শুভ্র জন্যে তুলিকে বেছে আফরোজা কোন ভুল করেননি। আফরোজা লুকিয়ে চোখের কোণে থাকা জল মুছলেন। তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর গলায় বললেন, ইয়াসমিন রাজি হবে না, শুভ্র। ইয়াজিদ ভাই তোদের এভাবে তুলে নেওয়ার আগে সাজেক যাওয়াটাও ভালো চোখে দেখেননি। শুভ্র অবাক হয়ে বলল, কিন্তু কেন? আমি যাওয়ার আগে উনার পারমিশন নিয়েছিলাম। তুই বলেছিলিস দেখে মানা করতে পারেননি। এখন বাই চান্স সাজেক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায়, বুঝতে পারছিস তুলির পড়াশোনায় কতটা এফেক্ট পড়বে? শুভ্র ভ্রু বাঁকালো। চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলে বলল, ইউ মিন তুলি যদি প্রেগন্যান্ট? শুভ্র চালাক মন মায়ের কথার অর্থ ঠিক ধরে ফেলল। চলবে। কেমন লেগেছে জানাবেন। লালহাট কোন কিছুই অযথা নয়। যে যার দিক থেকে সঠিক। ইমোশনাল নয় ব্যাপারটা আর।